সো গতদিন আমরা ডিরাইভ করেছি ডাই সি বাই ডাই টি প্লাস ডাই ইউসি by di x equal to di square c by di x square minus rc. So এটা ছিল আমাদের one dimensional advection, diffusion and reaction equation. এবং আমরা বলেছি যে এই ইকুয়েশনটা যেহেতু লিনিয়ার, তো আমরা বলেছি যে আমরা ইন্ডিভিজুয়াল প্রসেসগুলোকে ইন্ডিভিজুয়াল প্রসেসগুলোকে আমরা সেপারেট করতে পারি তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের পিওর রিঅ্যাকশন ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের পিওর ডিফিউশন ইকুয়েশন এবং এটা হচ্ছে আমাদের পিওর অ্যাডভেকশন ইকুয়েশন। তো আজকে আমরা দেখব যে এই ইন্ডিভিজুয়াল তিনটা ইকুয়েশনের অ্যানালিটিক্যাল সলিউশন কি। যদি আমরা অ্যানালিটিক্যাল সলিউশনটাকে আমরা বুঝি, কারণ অ্যানালিটিক্যাল সলিউশন আমাদেরকে দিবে যে আমরা এর আনস্টেডি বিহেভিয়ারটা কিরকম, প্লাস এর ম্যাগনিটিউড কিরকম হবে এবং এর ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন রিকোয়ারমেন্ট কি, এই বিষয়গুলো আমরা এখান থেকে আমরা পাবো। এবং মোরলেস অ্যানালিটিক্যাল সলিউশনের যেই কন্ডিশনগুলো নিডেড, তুমি দেখবা যে বাউন্ডারি কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন, এই জিনিসগুলো তোমার নিউমেরিক্যাল সিমুলেশনের ক্ষেত্রে বা নিউমেরিক্যাল সলিউশনের ক্ষেত্রেও একই কন্ডিশনগুলো প্রযোজ্য হবে। এই কারণে আমাদের অ্যানালিটিক্যাল সলিউশনটা আগে বোঝা দরকার। প্রথমে আমরা ইকুয়েশন টাইপটা আগে বুঝি। আমরা জেনারেল সেটা আমরা জানি যে এটা তোমরা যে কোনো ম্যাথ বইয়ে পাবা। এটা যদি তোমার সেকেন্ড অর্ডার টু ডাইমেনশনাল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় এবং সেখানে যদি এ বি সি ডি ই এফ জি এই কোএফিসিয়েন্ট গুলো আমরা জানি এবং সেখান থেকে আমরা বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এইটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার টাইপ হবে হাইপারবোলিক টাইপ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং হাইপারবোলিক টাইপ ইকুয়েশন গুলোর নেচার কি, মেইনলি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো ডিসক্রাইব করে প্রপাগেশন অফ ওয়েভ। তার মানে এখানে ওয়েভ হিসাবে সেটা মুভ করবে।
এবং এই হাইপারবোলিক টাইপ ইকুয়েশনের আমরা জানি যে দুটো ডিফারেন্ট রিয়েল রুটস তুমি পাবা। এক্সাম্পল হচ্ছে কি, যে ধরো ওয়েভ ইকুয়েশনের ডাই স্কয়ার সাই বাই ডাই টি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার ডাই স্কয়ার সাই বাই ডাই এক্স স্কয়ার, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। এবং আরেকটা নেচার হচ্ছে যে এটা যেহেতু ডাই স্কয়ার সাই বাই ডাই টি, যেমন এটা হচ্ছে আনস্টেডি ইকুয়েশন বা আনস্টেডি টাইপ, নট স্টেডি, তার মানে এটা টাইমের সাথে ভ্যারি করবে। দেন যদি বি স্কয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমরা জানি যে এই ইকুয়েশন গুলো হয় প্যারাবোলিক টাইপ ইকুয়েশন। এবং প্যারাবোলিক টাইপ ইকুয়েশন এর ক্ষেত্রে তোমার দুটো রিয়েল রুটস পাবা, বাট নট ডিফারেন্ট, ইকুয়াল রুটস। এবং এটা হচ্ছে আনস্টেডি ইকুয়েশন। যেমন তোমরা অলরেডি দেখেছো যে ডাই সি বাই ডাই টি ইকুয়াল টু ডি ডাই স্কয়ার সাই বাই ডাই এক্স স্কয়ার, মানে হচ্ছে ডিফিউশন ইকুয়েশন। তার মানে আমার যে ডিফিউশন ইকুয়েশন সেটা হচ্ছে প্যারাবোলিক টাইপ, আর আমার যে অ্যাডভেকশন ইকুয়েশন সেটা হচ্ছে আমার হাইপারবোলিক টাইপ। লাস্ট হচ্ছে যে বি স্কয়ার মাইনাস ফোর এ সি যদি আমার লেস দেন 0 হয়, এগুলোকে আমরা বলি ইলিপ্টিক টাইপ ইকুয়েশন। এবং এই ক্ষেত্রে আমরা দুটো ডিফারেন্ট ইমাজিনারি রুটস আমরা পেয়ে থাকি। এক্সাম্পল হচ্ছে তোমার ল্যাপলাস ইকুয়েশন ডাই স্কয়ার সাই বাই ডাই এক্স স্কয়ার প্লাস ডাই স্কয়ার সাই বাই ডাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। এবং এই ইকুয়েশন হচ্ছে স্টেডি ইকুয়েশন। এবং আরেকটা ভাবে বলা যায় এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, যে এখানে শুধুমাত্র বাউন্ডারিতে দিব এবং ভিতরের সিমুলেশন বা ভিতরের যে কন্ট্রোল সেটা আমরা এই ইকুয়েশন থেকে পাবো। এই ল্যাপ্লাস ইকুয়েশন তোমার পরবর্তীতে দেখবা যে গ্রাউন্ড ওয়াটার ইকুয়েশনটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। ইকুয়েশনের টাইপটা জানলে আমাদের যে সুবিধা হয় যে হ্যাঁ এর বিহেভিয়ারটাকে আমরা আগের থেকে আমরা অ্যাটলিস্ট বলতে পারি। এখন আসি আমরা আমাদের ইকুয়েশন গুলোতে। প্রথম যে সিম্পল ইকুয়েশনটা হচ্ছে পিওর রিঅ্যাকশন ইকুয়েশন। তো পিওর রিঅ্যাকশন ইকুয়েশন কি, ডাই সি বাই ডাই টি ইকুয়াল টু মাইনাস আর সি। এটা যেহেতু এখন সি ইজ ফাংশন অফ ওয়ানলি টাইম, যেহেতু এই ইকুয়েশনের ক্ষেত্রে পিওর রিঅ্যাকশনের ক্ষেত্রে সি ইজ ওয়ানলি ফাংশন অফ টাইম, নট এক্স অর ওয়াই, তাহলে এইটা আর অর্ডিনারি এই পার্শিয়াল ডিফারেনশিয়াল হিসাবে না থেকে আমরা এটাকে এখন অর্ডিনারি ডিফারেনশিয়াল হিসাবে ইকুয়েশন হিসাবে কনসিডার করতে পারি, যে ডাই সি বাই ডাই টি ইকুয়াল টু মাইনাস আর সি। তাহলে যদি অর্ডিনারি ইকুয়েশন হয় তাহলে আমরা সিম্পল এর সলিউশন কিভাবে পেতে পারি বলো? আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেট করতে পারি। আমার ডাই সি, আমরা যদি সিটাকে নিয়ে আসি 1/c ডাই সি ইকুয়াল টু মাইনাস আর ডিটি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, লন সি ইকুয়াল টু মাইনাস আর টি
এবং আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে। সো আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাই ln c ইকুয়াল টু মাইনাস আর টি প্লাস ln a। আমরা যদি নিয়ে আসি তাহলে ln c মাইনাস ln a ইকুয়াল টু মাইনাস আর টি, তাহলে ln c বাই a ইকুয়াল টু মাইনাস আর টি, তাহলে c ইকুয়াল টু a e টু দি পাওয়ার মাইনাস আর টি। সো এটাই হচ্ছে আমাদের সলিউশন। সো এই সলিউশন জানার জন্য, এই সলিউশন আমাদের পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের কি করা লাগবে? এই যে কনস্ট্যান্টের ভ্যালু, এই যে কনস্ট্যান্টটা a এর ভ্যালুটা আমার বের করতে হবে। a এর ভ্যালু যদি বের করতে যাই তাহলে তোমার কি লাগবে? কেউ একজন বলো। হ্যালো। স্যার যখন টাইম জিরো তখন কনসেন্ট্রেশনটা ধরতে হবে। তার মানে যখন a এর ভ্যালুটা বের করার জন্য আমার একটা কন্ডিশন লাগবে, এবং সেই কন্ডিশনটা কি তাহলে? যে at time t equal to 0 আমার c এর ভ্যালু কত। তার মানে আমার t equal to 0 তে আমি যদি ধরি যে c এর ভ্যালু হচ্ছে c0, তাহলে আমরা যদি বসাই দেই যে c equal to c0 a e to the power মাইনাস 0, তার মানে এটা হয়ে গেল 1, তাহলে আমার কনস্ট্যান্ট হয়ে গেল কি c0। তাহলে আমার সলিউশন কি চলে আসলো? c equal to c0 e to the power মাইনাস আর টি। এটা হচ্ছে আমার এই ইকুয়েশনটার অ্যানালিটিক্যাল সলিউশন। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি কি জিনিস, যে এই অ্যানালিটিক্যাল সলিউশন সলভ করার জন্য তোমার কি লাগছে? অবশ্যই একটা কন্ডিশন লাগছে যেটা t ইকুয়াল টু 0। এটাকে আমরা বলি t ইকুয়াল টু 0 মানে কি? তোমাদের আমার সাথে কথা বলতে হবে। t ইকুয়াল টু 0 মানে কি? Sir, initial time. তার ইনিশিয়াল ভ্যালু or initial condition। তাহলে আমরা যখনই দেখব যে ডাই সি বাই ডাই টি এরকম একটা টার্ম আছে যেটা টি এর রেসপেক্টে ভ্যারি করবে, তখনই আমরা জানবো কি যে আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া লাগবে। তুমি যদি ইনিশিয়াল কন্ডিশন না দাও তাহলে তুমি এই কনস্ট্যান্টের ভ্যালু পাবা না, তার মানে তুমি ফুল ফ্লেজের সলিউশনটা পাবো না। এই জিনিসটা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. কেন ইনিশিয়াল কন্ডিশন লাগছে? তার মানে যেসব ইকুয়েশনেই তুমি যখনই দেখবা যে ডাই সি বাই ডাই টি টার্ম থাকবে, তার মানে সেখানে ইনিশিয়াল কন্ডিশন লাগবে। ওকে, এখন আসি আমরা এই, এটার মানে কি তাহলে? সো ডাই সি বাই ডাই টি ইকুয়াল টু মাইনাস আর সি, এর আমরা সলিউশন পেলাম c equal to c0 এক্সপোনেনশিয়াল মাইনাস আর টি। তাহলে এটার মানে কি? আমরা যদি ধরি সে আর ইকুয়াল টু ধরি আমরা আমরা টি and c।
সো আমরা ধরি যে টি সমান 0-তে সি কত? সি নট। সি নট। ওকে, এখন টি সমান আমরা, তুমি সলভ করো 0.1/r। আমরা বিভিন্ন টাইম স্টেপে বের করতেছি, তাহলে এই সি কত? ক্যালকুলেট করো, সবাই ক্যালকুলেটর নিয়ে বসো। কত আসে তুমি বসাও। সি ইকুয়াল টু সি নট ই টু দি পাওয়ার মাইনাস আর 0.1/r। আর আর চলে গেল, তার মানে স্যার ই টু দি পাওয়ার 1.1 সি, মাইনাস 1.1 সি নট। পয়েন্ট ই টু নাইন দি ও ই টু দি পাওয়ার মাইনাস 0.904 আসে। 0.90, জি স্যার, 90। 0.930। এইভাবে 0.2 এর বের করো, 0.3 এর বের করো, 1 এর বের করো, স্যার 0.82, তারপরে 0.74। 0.8230, জি স্যার। তারপরে 0.5 বের করো, স্যার 4 এর জন্য আসতেছে 0.67। একবারে 5 চলে যাও, 0.5। স্যার 0.61। 0.5 এর জন্য আসবে 0.61। 1 1 এর জন্য আসবে কত? 1 এর জন্য 0.37। ওকে, 2 এর জন্য 0.14। তো আমরা যদি এদিকে যদি আমরা টাইম রাখি, এদিকে যদি আমরা সি রাখি, এবং এটা যদি আমার সি নট হয়, তারপর যদি আমরা এই 0.1, 0.2, 0.3, হ্যাঁ, দেন এভাবে আস্তে আস্তে 1, তারপর 2 আমরা যদি বসাই, তাহলে আমরা কি পাবো? C0, তারপর 0.9, তারপর আস্তে 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 জিনিসটা কমতে থাকবে। তো তার মানে কি, আমার একটা ইনিশিয়াল কন্ডিশন যদি C0 থাকে, সেটা কি করবে? এক্সপোনেনশিয়াল হারে, কমতে থাকবে স্যার। এক্সপোনেনশিয়াল হারে কমতে থাকবে। এই কার্ভটা হবে কি তোমার ই টু দি পাওয়ার মাইনাস আর টি, এই রেটে। তাহলে তুমি যখন দেখবা যে এরকম একটা ফাংশন থাকবে এবং তার সলিউশন হচ্ছে এইটা, তার মানে তুমি জানো যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা থাকবে সেটা কি করবে? এক্সপোনেনশিয়াল হারে তার পিক কি হবে? কমতে থাকবে। 0.1 এর জন্য 0.9, তারপরে 0.82, তারপরে 0.7, 0.6, 0.3, 1 করে করে এক্সপোনেনশিয়াল হারে কমতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আর যদি এবার আর আমরা ধরলাম, ধরো 1, হ্যাঁ, 1 এর জন্য আমরা এটা করলাম। এখন আর যদি হয় -1, তাহলে কি হবে? আমি আর এর ভ্যালুই বললাম -1। স্যার বাড়তে থাকবে। তখন সেটা কি হবে? এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। প্রথমে 0.1 এর জন্য হবে কত? পজিটিভ 0.1 এর যা ভ্যালু, পজিটিভ 0.2 এর যা ভ্যালু, পজিটিভ 0.3 এর যা ভ্যালু, এভাবে কি করবে? এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। ঠিক আছে? জি স্যার। মানে আমরা যখনই দেখবো যে এরকম একটা ইকুয়েশন ডাইসি বাই ডাইটি ইকুয়াল টু মাইনাস সামথিং এক্স সি,
এরকম একটা টার্ম, এবং সেই টার্মের এফেক্ট কি হবে অন সি, এই টার্মের এফেক্ট অন সি কি হবে এক্সপোনেনশিয়াল। স্যার আইদার ইনক্রিজ অর ডিক্রিজ। যদি আমি মাইনাস হয় এবং ভ্যালু যদি এক্স যদি হয় পজিটিভ হয় তাহলে ডিক্রিজ করবে, আর এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এটা ইনক্রিজ করবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা যদি এমন একটা রিভার চিন্তা করি, এটা একটা রিভার যার পজিশন এটা হচ্ছে 0, এবং আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশন জানি। আমরা যদি একটা C0x যদি আমার একটা ফাংশন হয়, আমরা কি বললাম, আমরা আবার অ্যানালিটিক্যাল সলিউশনটা লিখি যে C ইকুয়াল টু C0 e টু দি পাওয়ার মাইনাস RT, এটা হচ্ছে আমাদের সলিউশন। যেখানে আমরা বললাম C0 হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। C0 যে সিঙ্গেল ভ্যালু না হয়ে C0 যদি একটা ফাংশন অফ x হয়, মানে একটা ডিস্ট্রিবিউশন হয়, তো ধরলাম এইটা একটা ডিস্ট্রিবিউশন যে আমার একটা রিভারে ইনিশিয়ালি এই জায়গায় আমার এই C0 আমার একটা ডিস্ট্রিবিউশনে আছে, তার মানে বিভিন্ন পয়েন্টে আমার এখানে 1 আছে, সে এখানে 0.9 আছে, এখানে 0.5 আছে, এখানে 0.3 আছে, এরকম সিমিলার এখানেও 0.9 আছে, এখানে 0.5 আছে, এখানে 0.3 আছে, একটা ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ C0x। তাহলে আমার সলিউশন কি হবে? উইথ রেসপেক্ট টু টাইম, যত টাইম মুভ করবে তত আমার কি হবে? সো ধরি এটা হচ্ছে আমার at t ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার at t ইকুয়াল টু 0। আমার নেক্সট টি তে সে t ইকুয়াল টু 0.1 বাই r এ কি হবে বলো তো? স্যার বাড়বে ভ্যালুটা সি এর। না, r এর ভ্যালু অলওয়েজ পজিটিভ ধরবা। আমরা বাই ডিফল্ট ধরি যে r হচ্ছে পজিটিভ। আমরা নরমালি রিভার বা ইয়াতে এই জন্যই এই ইকুয়েশনটা এমন নেওয়া হয়েছে যে এটা ডিকেইং ফাংশনটা বাই ডিফল্ট আমরা বুঝাই। তাহলে স্যার আগের আর এর আগের ভ্যালু মতো দেখো, হ্যাঁ আগেরটার পজিটিভ মধ্যে নেওয়ার দেখো, জন্য, বলো r এর ভ্যালু পজিটিভ নেওয়ার জন্য। স্যার আর এর ভ্যালু পজিটিভ নেওয়ার জন্য স্যার এক্সপোনেনশিয়ালি কমবে, কিন্তু স্যার সি নট কি টাইমের সাথে কমছে না? এদিকে ডান পাশে কি নামবে না সি নট? না, নাকি সি নট স্যার ওটাই থাকবে? সিনোড তো এইটাই, ও এটাই আচ্ছা আচ্ছা। সিনোড হচ্ছে বিভিন্ন লোকেশনে, এটা রিভারের x ইকুয়াল টু 0, এদিকে ডিস্টেন্স বাড়লো, এদিকে ডিস্টেন্স ধরো কমতেছে। তো এটা একটা রিচ, রিভার রিচ, বিভিন্ন লোকেশনে তোমার সি নট কত। সি নট হচ্ছে সেইটা যে বিভিন্ন লোকেশনে সি নট দেওয়া আছে। এখন টি ইকুয়াল টু 0 তে তোমার সবগুলো ভ্যালু দেওয়া আছে, এটা 1, এটা 0.9, এটা 0.5, এটা 0.3। নেক্সট টাইম স্টেপে কি হবে যদি 0.1 আর হবে? আগের মতো যদি চিন্তা করো, আমি হেল্প করি, যে প্রত্যেকটার ভ্যালু কি হবে? প্রত্যেকটার ভ্যালু আমার যেটা 1 আছে সেটা 0.9 হবে, আর যেটা 0.9 আছে সেটা 0.9 টাইমস কি হবে? 0.9 হবে, তাহলে 0.81 হবে। যেটা 0.5 আছে সেটা 0.5 টাইমস কি হবে? 0.9 হবে, মানে 0.45 হবে। যেটা 0.3 আছে 0.3 টাইমস 0.9 হচ্ছে 0.27 হবে। আগের চারটা কথা মনে করো। 0 তে ছিল C0, দেন t ইকুয়াল টু 0.1 বাই r এ ছিল কি 0.9 C0। ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছো কিনা? জি স্যার।
এরপরে টি ইকুয়াল টু 0.2 আর এ কি হবে? পয়েন্ট এইট টু দিয়ে গুণ করে দিব, তার মানে আবার 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 সবগুলো কি হবে? কমবে স্যার। আবার কমবে। নেক্সটে আরো কমবে, তারপরে আরো কমবে। তার মানে রিঅ্যাকশন টার্মের এফেক্ট কি হবে? ইনিশিয়াল যা থাকবে সেই, তাহলে ইনিশিয়াল মাস, আমার ইনিশিয়াল মাস ছিল এইটা, ইনিশিয়াল মাস ছিল এইটা, তারপরে যখন আমার এই নেক্সট হলো, তার মানে আমার ইনিশিয়াল ভলিউম কি হয়ে গেল? এই ভলিউমটা কি হয়ে গেল? কমে গেল। এরপরে যত আরো টাইম স্টেপ যাবে কি হবে? এর পরের ভলিউমটা কি? এই, তার মানে আমরা জানি যে রিঅ্যাকশন টাইমে কি হবে? মাস হয় কমবে আর না হলে বাড়বে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। একটু 2 মিনিট, একটা ফোন আসছে। ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? তাহলে তাহলে আমরা যে জিনিসটা আমরা এইখান থেকে পেলাম, যে যদি কোনো রিঅ্যাকশন ইকুয়েশন হয়, তাহলে রিঅ্যাকশন ইকুয়েশন হলে যে কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যা থাকবে, সেটা সিঙ্গেল ভ্যালু হোক আর ডিস্ট্রিবিউশন হোক, সেটা কি হবে? এক্সপোনেনশিয়াল হারে তোমার ডিকে করবে। ক্লিয়ার? খুব সিম্পল। জি স্যার। এখন আসি আমরা পিওর অ্যাডভেকশন ইকুয়েশন। So di C by di T plus U di C by di R. তোমরা যারা ইয়ে করবো না, মিউট করে রাখো প্লিজ। আচ্ছা, এইটা ডিরাইভেশনে যাওয়ার আগে আমি একটা তোমাদেরকে ফ্লুইডের
সো একটা ফ্লুইড পার্টিকেল যদি ইউ ভেলোসিটিতে তার ভেক্টর ইউ, তার ভেলোসিটি ভেক্টর ইউ, দ্যাট ইজ ইউ আই বি জে অ্যান্ড ডব্লিউ কে, সো ভেলোসিটিতে যদি সে মুভ করে এবং একটা পয়েন্ট F1 থেকে F2 তে শুধু যে যায়, তাহলে F1 থেকে F2 তে যাওয়ার কারণে তার যে টোটাল চেঞ্জ বা টোটাল ডেরিভেটিভ আমরা কিভাবে পাই? টোটাল ডেরিভেটিভ বা সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ। সো আমরা যদি জানি যে সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ বা চেঞ্জ ইজ ইকুয়াল টু তার চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম that change with respect to x times dx, y times dy, and that change along z times dz. তার মানে আমার ফ্লুইডটা যেহেতু ফাংশন অফ x, y, z and t, তাহলে আমার টাইমের রেসপেক্টে যতটুকু চেঞ্জ হলো তাকে যদি আমরা ডিটি দ্বারা মাল্টিপ্লাই করি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য তার dx, dy, dz তার পজিশন চেঞ্জ হলো উইদিন দ্য টাইম dt, তাহলে তার এই ফ্লুইডটার টোটাল চেঞ্জ অর df is equal to df by dt times dt, df by dx times dx, df by dy times dy, df by dz times dz. That is তার total change. Then total change with respect to time df with respect to time is, আমরা যদি dt দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব যে df by dt plus df by dx times dx by dt plus df by dy times dx by dy by dt plus df by dz times dz by dy. এখন dx by dt কি কেউ বলতে পারবা? dx by dt কি? স্যার এক্স অ্যাক্সিসের দিকে তার যে ভেলোসিটি কম্পোনেন্টটা। x axis তার ভেলোসিটি কম্পোনেন্ট। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে df by dt equal to df by dt plus u times df by dx plus v times df by dy plus w times df by dz. তাহলে আমি আর একটু ক্লিয়ার করে লিখি। তাহলে যে কোনো একটা ফ্লুইডের ক্ষেত্রে বা মুভিং এর ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে তার যে কোনো একটা এফ বা ফাংশন বা কোয়ান্টিটির চেঞ্জ কি হবে, যে টোটাল ডেরিভেটিভ চেঞ্জ ইকুয়াল টু প্লাস ভি ডাই এফ বাই ডাই ওয়াই প্লাস ডব্লিউ ডাই এফ বাই ডাই জেড। তার মানে তোমার ইউ এর দিকের যে চেঞ্জ, ভি এর দিকের যে চেঞ্জ, ডব্লিউ এর দিকের যে চেঞ্জ এবং টাইমের যে চেঞ্জ, এই সবগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করি বা অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাব তার টোটাল সাবস্টেন্সিয়াল চেঞ্জ। এখন আমরা যদি আমাদের যে ইকুয়েশনটা দেখি, পিওর অ্যাডভেকশন ইকুয়েশন, সেখান থেকে আমরা কি পাই কম্পেয়ার করে? এই দুটো যদি কম্পেয়ার করো, আমরা ডাইসি বাই ডাইটি প্লাস ইউ ডাইসি বাই ডাই এক্স, এটা আসলে কি? তাহলে সি এর
টোটাল ডেরিভেটিভ পাই। জি স্যার। আমরা যদি আরেকটু ইয়া করে লিখি যে ইউ মানে হচ্ছে dx বাই ডিটি টাইমস ic বাই dx ইকুয়াল টু 0। তার মানে আমরা এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। কিভাবে ভাগ করলাম? যে এইটা হচ্ছে, এটা মিনিং হচ্ছে যে ডাইসি বাই ডাইটি ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, but dicey by dt equal to 0 not every point or every location। কোন লোকেশনে? যেখানে along যেখানে আমার dx by dt equal to u। তার মানে এই যে দুটো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মিলে হচ্ছে কি তোমার এই একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে আমরা এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যখন বলবো তার মানে হচ্ছে এটা কম্বাইন অফ টু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমরা যখন এখন দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম, এখন আমরা দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কি করব? ইন্টিগ্রেট করতে পারি। তাহলে ডাইসি বাই ডাইটি ইকুয়াল টু 0 এর সলিউশন কি? একে ইন্টিগ্রেট করলে কি পাও? হ্যালো, আছো তোমরা? জি স্যার আছি। তাহলে ডাইসি বাই ডাইটি যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন 0, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাও? জিরো কে তো ইন্টিগ্রেট করলে জিরোই আসবে। 0 কে ইন্টিগ্রেট করে সি কে ডাইসি বাই ডাইটি ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে সি হচ্ছে কি? কনস্ট্যান্ট আসবে। সি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই হচ্ছে একটা সলিউশন, সি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে একটা কনস্ট্যান্ট পেলাম। আর এইটাকে যদি আমরা করি তাহলে কি পাবো? এটাকে ইন্টিগ্রেট করলে dx বাই ডিটি কি পাবো? জাস্ট সিম্পলি ইন্টিগ্রেট করো, তাহলে আমরা পাবো x ইকুয়াল টু ইউটি ut প্লাস plus c constant। yes sir। তাহলে খেয়াল করছো যে আমার ইকুয়েশন কয়টা ছিল? আগে একটা, সেখান থেকে আমার ইকুয়েশন আসলো দুইটা। সো দুইটা ইকুয়েশনকে যখন আমরা করলাম তখন আমার দুইটা কনস্ট্যান্ট আসলো। তো যদি দুইটা কনস্ট্যান্ট আসে তাহলে আমার এই অ্যানালিটিক্যাল সলিউশনটাকে সলভ করার জন্য আমার কি লাগবে? কয়টা কন্ডিশন লাগবে? দুইটা কন্ডিশন, দুইটা কনস্ট্যান্ট। দুইটা কনস্ট্যান্টকে সলভ করার জন্য তোমাকে দুইটা কন্ডিশন দেওয়া লাগবে। ওকে, যার মধ্যে একটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, আরেকটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। আমরা আসি তাহলে। সো আমরা যদি প্রথমটার থেকে আসি যে সি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে প্রথমটায় আসি। তো আমার একটা হচ্ছে সি ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং আরেকটা হচ্ছে আমার x ইকুয়াল টু ইউটি প্লাস কনস্ট্যান্ট। সো আমার একটা ইনিশিয়াল কন্ডিশন দরকার, দ্যাট ইজ ইনিশিয়াল কন্ডিশন অফ cx0 আমার লাগবে। আরেকটা হচ্ছে একটা কন্ডিশন লাগবে বাউন্ডারি কন্ডিশন, যেটা হচ্ছে c0 t। solve this equation। আমরা ধরি at t equal to 0
আমার concentration is equal to C0x. So at t equal to 0 আমরা ধরি যে c equal to x naught বা x0, মানে t equal to, যেহেতু ফাংশনটা হচ্ছে concentration is function of x and t, তাহলে আমরা যদি জানি যে c সমান যে কনস্ট্যান্ট, তার মানে কি c0x, তার মানে cxt is always c0x equal to c0x star or and so on. x star হচ্ছে আমার একটা লোকেশন, সেটা যদি আমার ধরো হয় সো এইটা হচ্ছে আমার যে এক্স স্টার হচ্ছে আমার এই যে ফাংশনটা c0, যে ফাংশনটা ওই সময়ে আমার এক্স এর লোকেশন, যে আমার ওই সময় আমার যে ইনিশিয়াল কন্ডিশনটা ছিল ওই সময় আমার এক্স স্টার কত, সেটা আমরা বের করব এই সলিউশন থেকে। সো আমরা জানি একটা সমাধান পেয়ে গেলাম যে আমার c ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে আমার সলিউশন হচ্ছে এই যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটার প্যাটার্ন বা এই কনসেন্ট্রেশন যে শুরুতে যে ছিল যে c সমান যে x স্টার, এই সময় যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটাই আমার অলওয়েজ থাকবে ফর টাইম। এখন আমাদের শুধু জানতে হবে যে x স্টারে তার প্যাটার্নটা কি ছিল, সেটা জানার জন্য আমাকে এই যে ইনিশিয়াল কন্ডিশনটা, যে আমরা ধরি যে t ইকুয়াল টু 0 তে আমার x ছিল x স্টার, তাহলে আমার x স্টার ইকুয়াল টু t ইকুয়াল টু 0 প্লাস কনস্ট্যান্ট। তার মানে আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে x স্টার। সো x স্টার যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে আমি পাচ্ছি যে x ইকুয়াল টু ut প্লাস x স্টার, whereas x স্টার ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ut। তাহলে আমরা x স্টার এর ভ্যালুটা পেয়ে গেলাম, আর x স্টার ইকুয়াল টু x মাইনাস ut। হোয়াট ডাজ ইট মিন? যদি আমরা এখন সিম্পলি আসি, তার মানে আমার যে cx2 xt, যেটা হচ্ছে আমার ডাইc বাই ডাইt প্লাস u ডাইc বাই ডাইx এর সলিউশন, সেটা হচ্ছে যে আমার যে ফাংশনটা ছিল যে c0x or 0 অথবা c0x স্টার অথবা c0x মাইনাস ut। তার মানে আমার c0 যে ফাংশনটা ছিল এই ফাংশনটাই আমার যদি x মাইনাস ut টাইমে ট্রাভেল করে, সেটাই হবে আমার সলিউশন। ম্যাথমেটিক্যালি সাউন্ডস ভেরি কনফিউজিং, বাট আমি যদি তোমাকে এক্সপ্লেইন করি যে এটার মানেটা কি, তার মানে হচ্ছে আমার at t equal to 0 তে আমার যেই ফাংশনটা দেওয়া আছে
at any time আমার এই ফাংশনটাই কি করবে, ট্রাভেল করবে। এই ট্রাভেলের এইটাই কি এক্স মাইনাস ইউটি। তার মানে এই যদি আমার এটা যেহেতু আমার হচ্ছে টি, এটা যদি হচ্ছে আমার সি, এবং এ যেহেতু আমার ইউ স্পিডে যাচ্ছে, তার মানে আমরা যদি এক্স কে যদি আমরা এক্স মাইনাস ইউটি তে ট্রান্সলেট করি, কোঅর্ডিনেট ট্রান্সলেট করি, তাহলে আমরা পেয়ে যাব আমার এট এনি টাইম কনসেন্ট্রেশনের ভ্যালু কত। তো আমার ইনিশিয়াল যদি C0x জানি, তাকে যদি আমরা ইউটি তে ট্রান্সলেট করি এবং এক্স মাইনাস ইউটি তে আমি যে ফাংশনটা পাবো সেটাই হবে আমার বিভিন্ন লোকেশনে আমার কনসেন্ট্রেশনের ভ্যালু। আর সিম্পল ওয়েতে হচ্ছে আমার যা কনসেন্ট্রেশন ছিল সেটাই আমার কি করবে, ট্রাভেল করবে উইদাউট এনি ডিফিউশন অর ড্যাম্পিং অর এনিথিং। কি বুঝলা? আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, এটা একটা রিভার, সে রিভারের x ইকুয়াল টু 0 পয়েন্টে তোমার একটা স্পিল হলো এবং এখানে ম্যাক্সিমাম, তারপরে কনসেন্ট্রেশন আস্তে আস্তে এখানে কমে গেল, কনসেন্ট্রেশন আস্তে আস্তে এখানে কমে গেল। এটা আমি লিনিয়ার একটা দিলাম। এটা একটা রিভার 1D রিভার, ঠিক আছে? এটা আমি ব্যাংক দেওয়া ঠিক না, এটা হচ্ছে 1D রিভারের থলওয়েগ। মানে এটা হচ্ছে 1D রিভারের থলওয়েগ। তো এটা ধরো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা, আর আরো ডাউনে ধরো এদিকে গেল আমার ঢাকার আরো ডাউনে কোন একটা পয়েন্ট। তো আমার এই পয়েন্টে যদি স্পিল হওয়ার কারণে আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু 1 আর এই জায়গায় 0, এদিকে 0.5, এদিকে 0.5। তাহলে এই যে কনসেন্ট্রেশনটা এখানে রিভার যখন আমার ওয়াটারটা যখন ফ্লো করতেছে ইউ ভেলোসিটিতে, ধরি 1 মিটার পার সেকেন্ডে, এবং এটা হচ্ছে at t equal to 0, after certain time, say t equal to 2 minutes, 2 minutes পরে আমার এই কনসেন্ট্রেশনটা কোথায় চলে আসবে? ডান দিকে। আরো ডান দিকে চলে আসবে। সো পার মিনিটে যদি সে 2 যায়, তাহলে 2 মিনিটে সে কত দূর যাবে? পার সেকেন্ডে যদি সে 1 মিটার যায়, তাহলে 2 মিনিটে সে কত দূর যাবে? 120 মিটার। 20 মিটার স্যার। 120। তার মানে কোনো একটা জায়গায় 120 মিটার দূরে তাহলে তার এখন কনসেন্ট্রেশনটা কি হবে যদি এটা পিওর অ্যাডভেকশন ইকুয়েশন হয়? তাহলে আমার এখন কনসেন্ট্রেশনটা হবে এরকম। এখন আমার 120 যে ডিস্টেন্স এখানে হবে 1, আর বাকি জায়গায় আবার সিমিলারলি এটা করবে। এটাকেই যদি আমরা পেতে যাচ্তাম, তাহলে ইনিশিয়াল আমার যে ডিস্ট্রিবিউশনটা ছিল, এই ডিস্ট্রিবিউশনটাকে যদি আমরা এক্স মাইনাস ইউটিতে ট্রান্সভার্স করি, তার মানে হচ্ছে এর 120-এ চলে আসবে তার পিকটা, আর 120-কে সেন্টার ধরে আগে যেটা 0 ছিল সেটাই এখন আবার প্লট করলে আমরা পেয়ে যাব এই লোকেশনে বা t equal to 2 মিনিটের আমার ডিস্ট্রিবিউশন। তার মানে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন যা ছিল সেটাই আমার থাকবে।
সো আমি যদি সিমিলারলি আগের এক্সাম্পলটা ধরি যে আমার x ইকুয়াল টু 0-তে আমার ইনিশিয়াল যদি একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন থাকে, দ্যাট ইজ c0 ইকুয়াল টু x, যেটা একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন, সেই ক্ষেত্রে আফটার সার্টেন টাইম t তোমার শেপটা কি হবে? ধরো এই পয়েন্টে cxt কি হবে যদি এটা পিওর অ্যাডভেকশন ইকুয়েশন হয়? স্যার ওইখানেও সেমই থাকবে। ওইখানেও সেমই থাকবে। এরপরে কি হবে? সেমই থাকবে। তার মানে কি, কেউ যদি এই ওয়েভটার সাথে ইউটি স্পিডে ট্রাভেল করে, সে অলওয়েজ কি দেখবে? সেম কনসেন্ট্রেশন। সেম কনসেন্ট্রেশন দেখবে। তার মানে সে যদি একটা বোটে করে ইউটি স্পিডে, মানে ওয়েভের রিভারের ফ্লোয়ের স্পিডে দেখে, তাহলে সে কি দেখবে? এই জিনিসটাই সে এখানেই দেখবে। মানে তার জন্য কোনো কিছু কি হবে? চেঞ্জ হবে না। তার মানে এই সবগুলো কার্ভ কি হবে? একটা পয়েন্টে কলাপস করবে। আর যদি আমরা ট্রাভেল না করি তাহলে আমরা কি দেখব? বিভিন্ন লোকেশনে বিভিন্ন ডিস্ট্রিবিউশন, বা ডিস্ট্রিবিউশনটা কি হবে? তার ম্যাগনিটিউড কি হবে? সেম হবে। তাহলে আমরা পিওর অ্যাডভেকশনে আমরা দেখলাম যে ডাই c বাই ডাই t প্লাস u ডাই c বাই ডাই x ইকুয়াল টু 0। এখানে আমরা দেখলাম যে একটা যদি আমি গসিয়ান ডিস্ট্রিবিউশন আমি দেই, তাহলে এটা অ্যাজ ইট ইজ কি করবে? মুভ করবে। এটা ক্লিয়ার? জি স্যার। এখন যদি এর সাথে আমি যদি এর সাথে মাইনাস RC অ্যাড করি, তাহলে এটা হয়ে গেল পিওর অ্যাডভেকশন এন্ড রিঅ্যাকশন ইকুয়েশন। তাহলে এইটা হচ্ছে আমার C0। এখন নেক্সট টাইম স্টেপে কি হবে? কমতে হবে। আমি যদি এই জিনিসটাকে আবার আরেকটা জায়গায় আঁকি, এটা ছিল আমার ইনিশিয়ালটা, তো আমার নেক্সট টাইম স্টেপে যে আমার এটা মুভ করবে, কিন্তু কি হবে? কমে যাবে, পিকটা নেমে যাবে। পিকটা নেমে যাবে। তারপর যদি আরো মুভ করাই, আরো নেমে যাবে। আরো নেমে যাবে। তারপর যদি আরো মুভ করে, তাহলে আরো কমবে। এবং এই যে পিকটা কমবে, এই যে পিকটা কমলো, এটা কি হবে? স্যার এক্সপোনেনশিয়ালি এক্সপোনেনশিয়ালি কমবে। এক্সপোনেনশিয়াল হারে। এক্সপোনেনশিয়াল হারে কমবে। তাহলে দেখলে যে কিভাবে আমরা অ্যাডভেকশনের সাথে রিঅ্যাকশন অ্যাড করলে সেম ফাংশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে যখনই তোমরা দেখবা যে পিওর অ্যাডভেকশন আছে, পিওর অ্যাডভেকশন মানে কি? পিওর অ্যাডভেকশন মানে কি? সেম কনসেন্ট্রেশনে চলতে থাকবে। যেই ফাংশনটা থাকবে সেই ফাংশনটা তোমার অ্যাজ ইট ইজ মুভ করবে। কিন্তু যদি পিওর ফাংশনের মধ্যে যদি আমার রিঅ্যাকশন বা ডিফিউশন টার্ম থাকে, তাহলে এইটা মুভ করার পাশাপাশি যে রিঅ্যাকশনের যে এফেক্ট, সেটা আমার আস্তে আস্তে কি করবে? আমরা দেখতে পাবো। তার মানে এখন কেউ যদি আমার এখানে ইউটি
স্পিডে মুভ করে তাহলে সে কি দেখবে? ওই আমরা শুরুতে যেটা দেখছি, ইউটি স্পিডে যদি মুভ করে তাহলে সে কি দেখবে? স্যার এক্সপোনেনশিয়াল হারে কমতে দেখবে। জি স্যার। এক্সপোনেনশিয়াল হারে কমতে দেখবে। তার মানে ইউটি তে মুভ করা মানে হচ্ছে এই জিনিসটা নাই হয়ে গেল। তখন সে এই সবগুলো কার্ভকে দেখবে একটা জায়গায়, দেখবে যে তার পিকটা আস্তে আস্তে কমতেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, লাস্ট টপিক সেটা হচ্ছে পিওর ডিফিউশন ইকুয়েশন। আমি আর ব্রেক নিচ্ছি না, একবারে আমি চাচ্ছি যে শেষ করে দেই। ঠিক আছে তোমাদের? জি স্যার। সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে পিওর এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হচ্ছিল? কন্ডিশন 1, ইনিশিয়াল কন্ডিশন, আর আরেকটা হচ্ছে 1, বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন। মানে যখনই তুমি দেখবে যে ডাইসি বাই ডাইএক্স থাকবে, তোমাকে বুঝতে হবে যে একটা বাউন্ডারি কন্ডিশন লাগবে। যখনই তোমার ডাইসি বাই ডাইটি থাকবে, তখনই তোমার বুঝতে হবে কি একটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওকে, আমার তো রিভারে যদি ফ্লো এদিকে হয় তাহলে ফ্লো অনুযায়ী এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম। এখন আমার যে বাউন্ডারি কন্ডিশন লাগবে আমরা বলছি, বাউন্ডারি কন্ডিশন আমরা কোথায় দিব? আপে দিব না ডাউনে দিব? তোমাদের সেন্স কি বলে? আপ স্ট্রিমে স্যার, সেন্স কি বলে যে ইনফরমেশন আপ স্ট্রিমে ডাউনে হওয়া উচিত। ইনফরমেশন তোমার যেই পয়েন্ট থেকে আসতেছে, তো আমার যদি এখানকার যাইতে, আমি যদি ডাউন স্ট্রিমে ইনফরমেশন নেই তাহলে তো আমার লাভ নেই। আমার ইনফরমেশন আসতেছে কোত্থেকে? পয়েন্টের ইনফরমেশন আসতেছে কোত্থেকে? আপ থেকে। তাহলে আমরা আপ স্ট্রিমের ইনফরমেশন দিব। তার মানে আমার ইউ যদি হয় এদিকে, তাহলে আমি দিব হলো আপ স্ট্রিম বাউন্ডারি কন্ডিশন, যে আপের ইনফরমেশন কত কি। এখন যখন ধরো এই রিভারটা একটা টাইডাল রিভার, তো দিনের এক সময় এদিক দিয়ে ফ্লো যাচ্ছে, আরেক সময় তোমার ফ্লো চলে আসলো এদিকে। এখন যদি আপ স্ট্রিমে তুমি ইনফরমেশন দাও তাহলে লাভ আছে? না স্যার। না স্যার, তোমার এখন ইনফরমেশন দরকার কোত্থেকে? ডাউন স্ট্রিম থেকে। ডাউন স্ট্রিম থেকে। এই কারণে এই ইকুয়েশনটা এত সিম্পল একটা ইকুয়েশন, এবং এর অ্যানালিটিক্যাল সলিউশন কি? সিম্পল। অ্যানালিটিক্যাল সলিউশন সিম্পল, যা আছে তাই থাকবে। ইয়েট এটা সলভ করা সবচেয়ে ডিফিকাল্ট, স্পেশালি নিউমেরিক্যালি। কারণ ফিজিক্যালি আমার ফ্লো কি যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে, কিন্তু যখনই তুমি আপস্ট্রিম ইনফরমেশন দিলা কিন্তু তোমার ফ্লো ডিরেকশন হয়ে গেল অপোজিট, তখনই তোমার আপস্ট্রিম ডিরেকশন বা আপস্ট্রিম বাউন্ডারি কন্ডিশনটা ভয়েড হয়ে গেল, নাল হয়ে গেল। তখনই তোমার ম্যাথমেটিক্যালি প্রবলেমটা ইনডিটারমিনেট হয়ে গেল। ওর দরকার আপস্ট্রিম, ওর দরকার এদিকের বাউন্ডারি কন্ডিশন, কিন্তু এদিকের বাউন্ডারি কন্ডিশন কি মিসিং। আর যদি বাউন্ডারি কন্ডিশন মিসিং হয় তাহলে কি তুমি এই সলিউশনটা সলভ করতে পারবা? না স্যার। পারবা না। তার মানে দেখো তুমি দিলে ঠিকই, কিন্তু সিমুলেশনের মিডলে কোন এক পয়েন্টে
আনস্টেডি সিমুলেশন করতেছো, ফ্লো ডিরেকশন এদিকে, তারপরে টাইডের কারণে আবার ফ্লো চলে আসলো অপোজিটে, তাহলে তোমার আগের দেওয়া বাউন্ডারি কন্ডিশন এখন আর ভ্যালিড থাকলো না, তোমাকে এখন নতুন বাউন্ডারি কন্ডিশন দিতে হবে, না দিলেই এই প্রবলেমটা ম্যাথমেটিক্যালি আনসলভেবল হয়ে গেল। এই কারণে এই শুধু এই ইকুয়েশনটা সলভ করা ভেরি চ্যালেঞ্জিং নিউমেরিক্যালি। আমরা যখন নিউমেরিক্যাল সলিউশন করব তখন আমরা দেখব যে কেন এই শুধু এই সিম্পল ইকুয়েশনটা সলভ করা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, বাকিগুলো এত প্রবলেম না। লাস্ট ইকুয়েশন, pure diffusion equation. Di C by di T equal to D di square C by di X square. So এটা আমরা জানি যে এটা একটা হচ্ছে ডিফিউশন ইকুয়েশন এবং এটা হচ্ছে প্যারাবোলিক টাইপ ইকুয়েশন এবং এটা দুটো রিয়েল টাইপ সলিউশন থাকে। প্রবলেম হচ্ছে যে এই ইকুয়েশনটা যদি সলভ করতে হয় অ্যানালিটিক্যালি, তাহলে আগের মতো যেহেতু এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকেও আমাকে কোনো না কোনো ভাবে মেথড অফ ভেরিয়েবল সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে আমাকে এটাকে দুইটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি আমরা নিয়ে আসি বা নিয়ে আসতে পারি, তাহলে এটাকে আমরা সলভ করতে পারি। বাট ডিরেক্টলি এটার কোনো অ্যানালিটিক্যাল সলিউশন নাই, যে কারণে আমরা মূলত নিউমেরিক্যাল সিমুলেশন বা নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে আমরা এটা সলভ করি। বাট এটার কাছাকাছি একটা সিম্পল কেস আছে যেটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বা ফাংশন আমাদের জানা, সেটা দিয়ে আমরা এই ইকুয়েশনের সিমুলেশনটা আমরা বোঝার চেষ্টা করব। তো এই ম্যাথমেটিক্যাল ফাংশনটাকে আমি যদি একটু ডিসক্রাইব করি, দ্যাট ইজ ধরি যে x ইকুয়াল টু 0, সেখানে আমরা যদি যে কোনো মাস ইনজেক্ট করি, ধরি যে একটা কনসেন্ট্রেশন মাস ইনজেক্ট করলে আমার এই জায়গায় কনসেন্ট্রেশনের ভ্যালু হয়ে যাবে কত কি, at any point যদি তুমি একটা মাস ইনজেক্ট করো কনসেন্ট্রেশন at t equal to 0 তে, কনসেন্ট্রেশনের ভ্যালু হয়ে যাবে কি ইনফিনিটি। ওকে, সো এবং আমরা যদি এই বাউন্ডারিটাকে ওয়াইড এনাফ করে দেই যে আমার বাউন্ডারিতেও এর কনসেন্ট্রেশন ভ্যালু থাকে 0, তাহলে আমার এই বাউন্ডারি নিয়ে আমাদের চিন্তা করতে না হয় না। সো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটাকে আমরা সিম্পল একটা ম্যাথমেটিক্সে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি যে সি এক্স নট ইকুয়াল টু 0, ওয়ার তার লিমিট হচ্ছে যে এক্স টেন্ডস টু 0 যদি হয়, তাহলে এই সি এক্স এর ফাংশন হচ্ছে ইনফিনিটি। তার মানে এক্স ইকুয়াল টু নট যত যাবে সেইখানে আমার কনসেন্ট্রেশন হচ্ছে ইনফিনিটি, আর বাকি সবখানে কনসেন্ট্রেশন কি 0। তো এটা হচ্ছে তোমার, এটা একটা নামও আছে ম্যাথমেটিক্যালি, যে এই পয়েন্টে তোমার হচ্ছে 1 আর বাকি সব জায়গায় হচ্ছে এটা 0, কাইন্ড অফ সিঙ্গুলার প্রবলেম। এইটার আমরা অ্যানালিটিক্যাল সলিউশন আমরা জানি। এটার অ্যানালিটিক্যাল সলিউশন হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল ইয়েটা বললাম যে ইফ এক্স নট ইকুয়াল টু 0,
ইফ এক্স নট ইকুয়াল টু 0 ফাংশন হচ্ছে 0, আর যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে ফাংশন হচ্ছে ইনফিনিটি, এবং এর সলিউশন হচ্ছে যে কনসেন্ট্রেশনটা দেওয়া হচ্ছে বা মাসটা দেওয়া হচ্ছে, যে তার মাস p0 টুয়াইস পাই ডিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 ডিটি। এটা হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 ডিটি, দ্যাট ইজ হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন, যেটার ভ্যারিয়েন্স সিগমা হচ্ছে টুয়াইস ডিটি। আমরা জানি গসিয়ান ডিস্ট্রিবিউশনের ফাংশন কি, 1 বাই সিগমা টুয়াইস পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টুয়াইস সিগমা স্কোয়ার। এটা হচ্ছে একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন, যেখানে সিগমা হচ্ছে তার ভেরিয়েন্স। আর আমরা যে আগের প্রবলেমটা বললাম, সেই প্রবলেমের ভেরিয়েন্স হচ্ছে টুয়াইস স্কয়ার রুট অফ টুয়াইস ডিটি। সেখান থেকে আমরা পাই এক্স ডি ইকুয়াল টু p0 টুয়াইস পাই ডিটি এক্সপোনেনশিয়াল এক্স স্কয়ার 4 ডিটি। কি হবে এখানে? সো ইনিশিয়াল যে ডিস্ট্রিবিউশনটা, যত তোমার টাইম মুভ করবে তত এর পিক কমবে, যেহেতু তার মাস বা p0 মাসটা কনস্ট্যান্ট থাকতে হবে। মাস মানে হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশনটা, তার আন্ডারের যে ভলিউম, এটা হচ্ছে তার মাস, আর এটা হচ্ছে তার কনসেন্ট্রেশনের ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে t ইকুয়াল টু 0-তে। নেক্সট t ইকুয়াল টু t1 এ কি হবে? তার c এর ভ্যালু যে c0 ছিল সেটা কমবে। এট দ্য সেম টাইম এর যে ব্রেথটিটা, এটা আস্তে আস্তে বাড়বে। তার যে ভেরিয়েন্সটা, সো আগের ভেরিয়েন্স ছিল এইটা, এখন নতুন ভেরিয়েন্স হবে এইটা। নেক্সট টাইম স্টেপে তার সলিউশন হবে কি, তার পিক আরো কমবে আর এর ভেরিয়েন্স আরো বাড়বে। একটা পর্যায়ে যে কি হবে, কতক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলবে? যতক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেশন সবখানে সমান না হয়। তাহলে আমরা যেই অরিজিনাল যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলছি, ডাই সি বাই ডাই টি ইকুয়াল টু ডি ডাই স্কয়ার সি বাই ডাই এক্স স্কয়ার, এইটার টিপিক্যাল বিহেভিয়ার আমরা যদি একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন দেই, আমরা কি পাবো? বিকজ অফ ডিফিউশন, এটা ডিফিউশনের কারণে তার পিক কমবে, আবার ডিফিউশনের কারণে তার কি হবে? স্প্রেডিং হবে। তার মানে আস্তে আস্তে ছড়াবে। নেক্সট টাইম স্টেপে তার পিক কমবে, তারপর আস্তে আস্তে ছড়াবে, যতক্ষণ পর্যন্ত তার এই কনসেন্ট্রেশন তার আস্তে আস্তে এভরিওয়্যার, এই গ্রেডিয়েন্ট যতক্ষণ পর্যন্ত কমতে না থাকে, ততক্ষণ পর্যন্ত পিওর ডিফিউশন ইকুয়েশন কি হবে? সো ডিফিউশনের সাথে রিঅ্যাকশনের ডিফারেন্সটা কি? আমরা যদি এখন পাশাপাশি রিঅ্যাকশনটাকে বসাই,
স্যার রিয়াকশনে মাস মাস ঠিক না রেখেই কমতেছে। এক্স্যাক্টলি। তো রিয়েকশনে কিন্তু আমার প্রতিবার যে কমছে তাতে আমার কি হচ্ছে, এই যে ভিতরের যে ভলিউম মাস, তার মানে মাস আস্তে আস্তে কি হচ্ছে সিস্টেম থেকে উইথড্র কমে হচ্ছে, যাচ্ছে। কমে যাচ্ছে। আর এই ক্ষেত্রে ডিফিউশনে কিন্তু আমার মাস কোনো কমছে না, কিন্তু মাসটা আমার স্প্রেড হচ্ছে। আমরা যদি পিকের দিকে দেখি, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই পিক, দুইটার ক্ষেত্রেই পিক কমছে, কিন্তু অন্যান্য জায়গায় সব জায়গায় পিক কমছে। রিয়েকশনের ক্ষেত্রে দেখা যাবে যে সব জায়গায় পিক কমছে, কিন্তু এখানে দেখা যাবে কি এখানে পিক শুধু আমার x ইকুয়াল টু যে 0 সেইখানে পিক কমছে, বা অন্য জায়গায় কি হচ্ছে তার ভ্যালু কি করছে, বেড়ে যাচ্ছে স্যার। বেড়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে আমার ডিফিউশন আর রিয়েকশনের মধ্যে ডিফারেন্স। এখন যদি আমরা এই দুটোকে অ্যাড করি, আমরা পিওর অ্যাডভেকশনে দেখতাম যে এই জিনিসটা এভাবে এভাবে মুভ করছে। এখন পিওর রিয়েকশন আমরা কি দেখব, এটা যখন পরবর্তীতে মুভ করবে তখন এটা কমবে, বাট আবার কি হবে, স্প্রেড হবে। তারপর নেক্সটে যখন যাবে তখন আবার এটা ফার্দার কমবে, বাট ফার্দার আরো এটা স্প্রেড হবে। তার মানে এই পিকটা কমবে কিন্তু আবার এটা এট দ্য সেম টাইম স্প্রেড হবে। তার মানে ডিফিউশনের কারণে আমরা কি দেখব, একটা হচ্ছে তোমার পিক কমবে কিন্তু আবার স্প্রেডিং, এই যে স্প্রেডিংটা, এই স্প্রেডিংটা হবে বিকজ অফ কি, ডিফিউশন। সেখানে ডি যত হায়ার হবে, বিকজ সিগমা স্প্রেডিংটা আমরা দেখেছি কি ইজ ফাংশন অফ আমার টাইম যত যাবে তত এই ভেরিয়েন্স বাড়বে। আরেকটা হচ্ছে ডি যত বাড়বে বা ডিফিউশন কোফিশিয়েন্ট যত বাড়বে তত আমার স্প্রেডিং কি হবে, বাড়বে। এখন যদি আমার তিনটাই যদি থাকে, তাহলে কি হবে, তাহলে কি হবে বলো, হ্যালো। জি স্যার। তাহলে স্যার টাইমের সাথে কমবে কিন্তু স্প্রেডও হবে, মানে অনেক। প্রত্যেকটারই হবে, তার মানে এটা মুভও করবে, অ্যাট দ্য সেম টাইম তোমার স্প্রেডও করবে, আবার তার ভলিউমও আস্তে আস্তে কি হবে, রিডাকশনও হবে। যেহেতু আমার রিঅ্যাকশনের কারণে আমার কি হবে, এটা আস্তে আস্তে সিস্টেম থেকে কমতে থাকবে। তো আমরা এখানে কনসেন্ট্রেশন বলছি, কনসেন্ট্রেশনের সাথে সাথে যদি আমাদের যদি বলি যে এনার্জি বা মোমেন্টাম, ওয়াটারের যদি এনার্জি বা মোমেন্টামে চিন্তা করো, যে একটা জায়গায় কোনো কারণে রিভারের একটা পয়েন্টে তোমার, তার আগে রিভারের ওয়াটার লেভেল চিন্তা করো, একটা ফ্লাড আসতেছে, ফ্লাড, একটা ফ্লাডের ওয়েভ আসতেছে, তা এই পর্যন্ত আসতে গেলে যদি পিওর তার অ্যাডভেকশন তো থাকবেই, যেহেতু রিভারের কথা বলছি। এখন যদি আমার পিওর ডিফিউশন থাকে তাহলে এই জিনিসটা এখানে আসতে আসতে আমাদের ফ্লাডের পিক, পিক যাই হোক
একটা পর্যায়ে আস্তে আস্তে আমরা জানি যে দেখি কি যে ফ্লাডের পিক আস্তে আস্তে কমতে থাকে, কারণ এর পিক কমবে প্লাস এটা স্প্রেডিং হবে। আর যদি আমার রিঅ্যাকশন থাকে, যেমন আমরা জানি যে রিভারের মধ্যে ফ্রিকশন থাকে, ফ্রিকশন কি করে, রিঅ্যাকশনের মতো কাজ করে। ফ্রিকশন কি করে, আমার যে কোনো জিনিস এনার্জি বা মোমেন্টাম থাকলে ফ্রিকশনের কারণে কি হয়, ডিসিপেট হয়ে যায় স্যার। লস হয়ে যায়। তার মানে এনার্জি যেই স্পিড নিয়ে আসুক, সেটা আফটার সার্টেন টাইম বা ডিস্টেন্স পরে বিকজ অফ ফ্রিকশন কি হবে, সেই এনার্জিটা কি হবে, আস্তে আস্তে ডিসিপেট করবে, নাই হয়ে যাবে, মোমেন্টামটা কমে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে ইভেন ওপেন চ্যানেল ফ্লোতে বা মিক্সিং এ এই রিঅ্যাকশন, ডিফিউশন এবং অ্যাডভেকশনের এফেক্টটা ফিজিক্যাল এফেক্ট, এটা তোমাদের বুঝতে হবে। সো পিওর ডিফিউশনের ফাংশন আমরা বললাম হচ্ছে P0 twice pi dt e to the power minus x square divided by 4 dt। এটা হচ্ছে পিওর ডিফিউশন। যদি এর সাথে আমাদের অ্যাডভেকশন অ্যাড হয়, তাহলে আমার সলিউশন হবে সেম, বাট এই ফাংশনটা হয়ে যাবে x minus ut স্কয়ার ডিভাইড বাই 4 dt। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন অফ। আর যদি তার সাথে রিঅ্যাকশন অ্যাড হয়, তাহলে পিওর অ্যাডভেকশন, ডিফিউশন এবং রিঅ্যাকশনের হবে টাইমস মাইনাস আর টি, দুইটার মাল্টিপ্লাই হবে, হলে আমরা পিওর অ্যাডভেকশন, ডিফিউশন অ্যান্ড পিওর রিঅ্যাকশন ইকুয়েশনের অ্যানালিটিক্যাল সলিউশন আমরা পেয়ে গেলাম। ইয়া স্টপ করো। সো আমরা যদি একটু সামারি করি যে ডাইসি বাই ডাইটি ইকুয়াল টু মাইনাস আর সি, এর আমরা সলিউশন দেখলাম C0 x e to the power minus RT, এবং এর আমরা দেখলাম যে এটা এক্সপোনেনশিয়াল হারে আমার কমতে থাকবে। আমরা যদি ডাইসি বাই ডাইটি প্লাস ইউ ডাইসি বাই ডাই এক্স ইকুয়াল টু 0, এর আমরা সলিউশন দেখলাম C0 x মাইনাস ইউটি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে যে অ্যাডটা দিলাম সেটাই আমার অ্যাজ ইট ইজ মুভ করবে, বাট কোনো আমার পিকের বা শেপের কোনো রিডাকশন হবে না। আর যদি আমরা পিওর ডিফিউশন দেখলাম, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা রিডাকশনও হবে প্লাস স্প্রেডিংও হবে। আর যদি আমরা এগুলোকে অ্যাড করি,
তাহলে আমরা প্রসেসটা দেখলাম, এটা মুভ করবে, এট দ্য সেম টাইম পিক কমবে, স্প্রেডিং হবে, পিক কমবে এবং স্প্রেডিং হবে, এবং এট দ্য সেম টাইম এর মাসও কমে যেতে থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিনে আমরা নিউমেরিক্যাল সিমুলেশন বা নিউমেরিক্যাল সলিউশন অফ দিস থ্রি ইকুয়েশনস আমরা আস্তে আস্তে কভার করব। So, এই ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন এবং ইনিশিয়াল কন্ডিশন কয়টা লাগবে? কি মনে হয়? স্যার ইনিশিয়াল একটা, বাউন্ডারি দুইটা। তো এই ক্ষেত্রে 1 ইনিশিয়াল আর 2 বাউন্ডারি কন্ডিশন। তো যখনই তুমি দেখবা যে ডাই স্কয়ার সি বাই ডাই এক্স স্কয়ার সেকেন্ড অর্ডার টার্ম, তার মানে তখনই তোমার আমার বাউন্ডারি কন্ডিশন। তার মানে আমার যদি এটাকে আমি সিমুলেট করতে যাই এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমটাকে, তাহলে আমাকে x ইকুয়াল টু 0 তে আমার দিতে হবে, x ইকুয়াল টু l এ দিতে হবে, এবং আমার t ইকুয়াল টু, যেটা বললাম যে t ইকুয়াল টু 0, এই কন্ডিশন লাগবে। যেমন আমরা কিন্তু কোন ইকুয়েশন সলভ করছি সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখলেও কিন্তু আমরা বলতে পারি যে আমার এখানে কয়টা কন্ডিশন লাগবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা লাগবে না, এটা রেখে দাও।